কি বলে স্পেস দেয়ার করসপন্ড এ নাম্বার অর স্কেলার। এই যে পয়েন্টটা এটা একটা নাম্বার মিন করতে পারে অথবা একটা স্কেলার মিন করতে পারে। দেন দেখো phi is called a scalar function of position or scalar point function. The totality of this scalar is called the scalar field. আচ্ছা, যেমন ধরো তুমি যদি এরকম বলা হয়, আমি তোমাদের যদি বলি যে এক্স ওয়াই জেড, তো এক্স ওয়াই জেড এটাকে কি বলছে যে এইটা হচ্ছে একটা নাম্বার। তো যেমন ধরো এই যে এইখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, এই যে ফাই দিয়া ইউজুয়ালি আমরা স্কেলার কোয়ান্টিটি নির্দেশ করি যে ফাই ডিপেন্ডস অন এক্স ওয়াই জেড। হ্যাঁ, ফাই ডিপেন্ডস অন এক্স ওয়াই জেড, তাহলে এইটাকে ডিফাইন করছে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ইট ইজ ডিফাইন্ড এ স্কেলার ফিল্ড। এখন স্কেলার ফিল্ডের প্রথমে তোমার এখানে বলছে যে এইটা একটা নাম্বার হতে পারে, আবার বলছে যে একটা রিজনে এটা একটা পয়েন্ট, এক্স ওয়াই জেড এটা একটা পয়েন্ট। আচ্ছা, এই পয়েন্টটা তোমরা কিন্তু এটা তো ইন জেনারেল না, এক্স ওয়াই জেড এটা ইন জেনারেল, বাট এটা পার্টিকুলার একটা পয়েন্ট যদি বলো তাহলে নিশ্চয়ই এক্স ওয়াই জেড এর কিন্তু মান লাগবে না, নাম্বার বসাতে হবে। 1 2 3 হতে পারে একটা পয়েন্ট, 2 - 5 7 এটা হতে পারে একটা পয়েন্ট। যদি ওই পয়েন্টগুলা তুমি এইখানে যদি বসাও এক্স ওয়াই জেড এর মানগুলা, তাহলে দেখো দিস বিকাম সিম্পল এ নাম্বার। জিনিসটা কি আমি বুঝাতে পারছি? যে একটা রিজনের মধ্যে যে কোনো পয়েন্ট, একটা সার্টেন একটা রিজনের মধ্যে যে কোনো পয়েন্ট এইটা করসপন্ড করবে জাস্ট একটা নাম্বার। আর স্কেলার, স্কেলার মানে কি তোমরা জানো? স্কেলার মিন্স সাম কনস্ট্যান্ট। তো স্কেলারটা ইজ কিন্তু ওয়ান কাইন্ড অফ নাম্বার। তো ওই যে যেমন ধরো ওই রিজনের ভিতরে যদি একটা পয়েন্ট থাকে সে 1 2 3, তাহলে এইখানে তুমি এই স্কেলারটা ডিফাইন করছো এই ইকুয়েশন দিয়ে। এখন তুমি এইটাকে জাস্ট এক্স ওয়াই জেড এর মানটা বসাও, বসাইলে দেখো যে এইটা কিন্তু একটা জাস্ট একটা নাম্বার পাওয়া যাবে, ঠিক না? বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা পরেরটা আছে যে ভেক্টর ফিল্ড। ভেক্টর ফিল্ড কি? তো ওইটা তোমার বলছি যে এইটাও একটা সার্টেন রিজনে একটা পয়েন্ট, বাট এটা কিন্তু করসপন্ড করবে একটা ভেক্টর। আর এই ভেক্টরকে আমরা বি দিয়া যদি ডিফাইন করি, এই বি ডিপেন্ডস অন এক্স ওয়াই জেড, তখন আমরা এটা বলবো দেন বি ইজ কল্ড এ ভেক্টর ফাংশন অর ভেক্টর পয়েন্ট ফাংশন। হ্যাঁ, তাই আর এই টোটাল যে সিস্টেমটা আছে এই সিস্টেমটাকে বলবো আমরা ভেক্টর ফিল্ড। এখন দেখো এই ভেক্টরটাকে যেমন ধরো এই বি ভেক্টরটাকে জাস্ট এইখানে এইটা ডিফাইন করছে, তুমি এইটার সাথে এক্স এর সাথে যদি একটা আই দিতা, ওয়াই এর সাথে যদি একটা জে দিতা, জেড এর সাথে যদি একটা কে দিতা, এটাও কিন্তু তোমার একটা ভেক্টর ফিল্ড হচ্ছে। তার মানে হলো যেই ভেক্টরটা আমরা ডিফাইন করব সেই ভেক্টরের যদি সার্টেন কোনো পয়েন্টে যদি আমরা বলি, এটা কিন্তু আলটিমেটলি এটা ভেক্টরই থেকে যাবে। যেমন ধরো তোমরা 3 ডাইমেনশনাল কেসে এক্স ওয়াই জেড, যেমন ধরো পজিশন ভেক্টর তোমরা জানো যে আর ইজ ইকুয়াল টু ভেক্টর আর ইজ ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এটাও কিন্তু একটা ভেক্টর ফিল্ড। যেমন এক্স ওয়াই জেড, এটা এক্স ওয়াই জেড এক্সিস রিপ্রেজেন্ট করে। আর আই জে কে এটাও কিন্তু আমরা বলছি যে রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর। দিস ইজ অলসো, এটা কিন্তু নির্দেশ করে কিন্তু এক্স ওয়াই জেড এই কিন্তু নির্দেশ করে। তো ওইখানে যদি আমরা একটা পয়েন্ট নেই কোনো একটা জায়গায়, যে এই এক্স ওয়াই জেড এর যদি বেলুনের একটা পয়েন্ট নেই, তাহলে এই পয়েন্টটা যদি এই ভেক্টরে বসাই, তাহলে কিন্তু দিস ভেক্টর অলসো বিকামস এ ভেক্টর, না? কারণ আই জে কে তো রয়েই গেল, অতএব এটা হচ্ছে আমাদের ভেক্টর থেকে যাবে। তাইলে আমরা এটাকে বলতে পারি ভেক্টর ফিল্ড।
তাহলে জিনিসটা ক্লিয়ার তো না? স্যার বলো। স্যার এখানে আই জে কে এগুলা কি স্যার বোল্ড হরফে লেখা? হ্যাঁ বোল্ড, এটা কিন্তু ভেক্টর, এটা বোল্ড করে লেখা। এই তুমি জি এনে স্যার। বার দেওয়া নাই কোনো, মানে কোনো দাগ টাগ দেওয়া নেই, কিন্তু জি স্যার। যখন লাগবে তখন কিন্তু বার দিয়ে লাগবে। ইভেন ওই যে বিটা আছে, বি যখন লাগবে যেহেতু ভেক্টর, সেটা একটা আন্ডারলাইন করে দিবা। জি স্যার, কারণ পরীক্ষা হলে স্যার বোল্ড হরফে লেখা তো সময় সাপেক্ষ না স্যার। না না, ওইটা পারবা না, ওইটা দাগ দিয়ে লাগবে, দাগ দিয়া। জি স্যার। কিন্তু আমি আগেই বলে দিয়েছি যে বইয়ের মধ্যে হয়তো এটা পাবে না, কিন্তু একটা পার্টিকুলার জায়গায় হয়তো পাবা, ওই যে ইউনিট নরমাল ভেক্টরটা ডিফাইন করে এটার উপর একটা ট্যাব যায়। আর এইগুলো সাধারণত ওরা এখানে বোল্ড করে লিখছে। তো স্যার এখানে সাই ইকুয়াল এক্স ওয়াই জেড, মানে সাই ইন্টু এক্স ওয়াই জেড ইকুয়াল স্যার এক্স এর উপর তো স্কোয়ার নেই স্যার, এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা কারণ কি স্যার? না, এটা তো কোনো অসুবিধা নাই তো তোমার, এটা তো তুমি যে কোনো জিনিসই ডিফাইন করতে পারো, এক্স স্কোয়ার না দিলে এক্স কিউবও দিতে পারো, এটা কোনো সম্পূর্ণ, এটা জাস্ট একটা এক্সাম্পল দিছে। এই যে দেখো এখানে কি লিখছে, এক্স, তারপরে এক্স এর উপর কিন্তু পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার কিন্তু 2, আর জেড এর পাওয়ার কিন্তু 3। এটা কোনো না, এটা তুমি পাওয়ার না দিলেও মানে এটা জাস্ট একটা এক্সাম্পল দিছে। হ্যাঁ, যে এইসব জায়গাগুলো এখন যদি তুমি পয়েন্ট বসাও, জাস্ট দিস বিকাম নাম্বার। এমটি ক্লিয়ার? বাট সেকেন্ডটা দেখো, যখন ভেক্টর এগুলো কিন্তু আই জে কে দেওয়া আছে, এখানে যদি তুমি মান বসাও তাহলে কিন্তু এটা ভেক্টর ফর্মেই থাকবে, থাকবে না? কি রেসপন্স করো? না বুঝলে বলো। জি স্যার বলছি। ওকে, এখন আসো আমরা যেটা বলছিলাম যে ডিফারেন্সিয়াল অপারেটর। এখন দেখো এই যে এখানে লেখা আছে ডেল্টা, এটাকে সামটাইম উই কল দিস ইজ নাবলা। এই যে দেখো এখানে লিখে দিছে দ্য ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ডেল, বা এটাকে ডেল্টা বলে, বা এটাকে কখনো নাবলাও বলে। রিটেন অ্যাজ নাবলা বা ডেল্টা ইজ ডিফাইন্ড বাই, এইগুলোর নিচে কিন্তু দাগ আছে, এটা ভেক্টর কিন্তু, বুঝছো? নিচে কিন্তু আন্ডারলাইন করতে পারো তোমরা। এখন এই যে দেখো এই টার্মটা, এইটা হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। মানে কি, এই ডেল্টা বা ডেল নাবলা যাই বলো, এটার সমান সমান আমরা লিখতে পারি আই ডেল বাই ডেল এক্স প্লাস জেড ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ডেল বাই ডেল জেড। এই আই যে কে, এটা কিন্তু সবসময় কিন্তু ভেক্টর, এটা আন্ডারলাইন করা আর কি। হ্যাঁ, এই আই জে কে এটা কিন্তু আগেও লিখতে পারো, পরেও লিখতে পারো, এটার জন্য কোনো তোমার মিনিং এর কোনো চেঞ্জ হবে না। ডেল বাই ডেল এক্স এর আগেও লিখতে পারো, পরেও লিখতে পারো। হ্যাঁ, এটার জন্য কোনো মিনিং, কোনো পরিবর্তন হবে না। তাহলে এইটা কিন্তু হচ্ছে আমাদের বেসিক্যালি, এইটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল অপারেটর, ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। তা এখন এই ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর আমরা ব্যবহার করে আমরা তিনটা ডেফিনিশন দিব। একটা হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট, আরেকটা হচ্ছে ডাইভারজেন্স, আরেকটা হচ্ছে কার্ল। ওকে, তাইলে আমরা প্রথমে আসছি দ্য গ্রেডিয়েন্ট। স্যার বলো। স্যার এই যে ডেল্টা ইকুয়াল টু যে ডিফারেন্সিয়েশন আই জে কে, তারপরে যে মাইনাস, মাইনাসের পরের যে পার্টটা যে ডেল বাই ডেল এক্স, এটা মাইনাস না, এটা ইকুয়াল টু। এটা কিন্তু আইটা পরে লিখছে, আর এইটার আইটা দেখো আগে লিখছে, এটা আমি বলছি মাইনাস। স্যার বলতেছে যে যে আই আর ডেল বাই ডেল এক্স এর পরে যদি কোনো ইয়া না থাকে, ভেরিয়েবল না থাকে, তাহলে ডিফারেন্সিয়েশন কি করবো এদিকে স্যার? এটা আমরা পরে করবো, এটা তো অপারেটর, আমরা পরে ভেরিয়েবল আনবো, এই যে আসতেছি, মানে এটা তো অপারেটর। এখন এই অপারেটর গুলো আমরা ব্যবহার করবো, এটা তো ডিফারেন্সিয়াল অপারেটর, এটা আমরা এখন এটা ব্যবহার করে অন্য জিনিসগুলো করবো। এটা আমরা এই মাত্র স্টার্ট করতেছি। তার মানে স্যার সামনে পিছনে লিখলে কোনো সমস্যা নেই? না, ভেরিয়েবল সামনে পিছনে লিখতে পারবে না, ভেরিয়েবল সামনে লিখতে হবে, কিন্তু আই যে কেটা সামনে পিছনে লিখতে পারবে, এটা কোনো সমস্যা নেই। কি যে বুঝাইতে পারছি? জি স্যার।
না, তুমি মনে করো এক্স এর রেসপেক্টে কোন একটা ফাংশনকে ডিফাইন করতেছো, সেই ক্ষেত্রে এক্স টাকে আগে নিয়ে আসতে পারবা? জি না স্যার। কারণ আমরা তো এক্স ধরি ডিফাইন করতে হবে না। জি স্যার। তাইলে দেখো লেট ফাই এক্স ওয়াই জেড be defined and differentiable at each point of x, y, z in a certain region of space. কি বলছে যে x, y, z আমাদের যে ফাংশনটা ফাইটা যেটা আমরা নিছি এটা হচ্ছে এটা ডিফাইন করা আছে এবং এটা কিন্তু ডিফারেন্সিয়েটেবল। ডিফারেন্সিয়েটেবল মানে কি, আমরা কোনো জিনিসকে যদি ডিফারেন্সিয়েট করতে পারি তাহলে সেইটাকে বলি আমরা ডিফারেন্সিয়েটেবল। তার মানে কি আমরা এটা ডিফারেন্সিয়েটেবল এটা বলা আছে, এটা করে ইচ পয়েন্ট ওই রিজিয়নের সমস্ত জায়গায় এটা ইচ পয়েন্ট ইন এ সার্টেন রিজিয়ন অফ স্পেস। আর এখানে স্পেস গুলা যেটা হচ্ছে এক্স ওয়াই জেডটাকে এটাকে স্পেস হিসাবে নিয়ে আসে। তুমি কোনো জায়গায় হয়তো এক্স এর রেসপেক্টিভ করবা, কোনো জায়গায় হয়তো ওয়াই রেসপেক্টিভ করবা, কোনো জায়গায় হয়তো জেড এর রেসপেক্টিভ করবা, বিকজ আমাদের অপারেটরটা ডিপেন্ডস অন এক্স ওয়াই জেড না। এই যে দেখো অপারেটরে প্রথমে এক্স এর রেসপেক্টিভ করব, তারপর ওয়াই রেসপেক্টিভ, তারপর জেড এর। দ্যাট মিন্স এই অপারেটরটা কিন্তু আমরা এক্স এর রেসপেক্টিভ করতে পারি, ওয়াই রেসপেক্টিভ করতে পারি, জেড এর রেসপেক্টিভ। আচ্ছা এখন কি বলছে, then the gradient of phi এটাকে তোমার লিখতে পারি রিটেন আছে এই যে এখানে ডেল্টা phi। এই ফাইটা কিন্তু স্কেলার, মনে রাখবে এটা কিন্তু ভেক্টর না, বাট এই ডেল্টাটা কিন্তু ভেক্টর। আর এইটাকে তোমরা গ্রেড ফাই লিখতে পারো, বাট এখানে গ্রেডের এখানে একটা ডট দেওয়া আছে, এই ডট কিন্তু আমাদের স্কেলার প্রোডাক্টের না, এটা সিম্পল ডট, মানে গ্রেডিয়েন্টটাকে সংক্ষেপে লেখার জন্য এটা লিখবে। অথবা এটা কিন্তু কখনো তোমরা ওই যে ডট প্রোডাক্টে ওই চিন্তা করা যাবে না। and is defined by grade phi delta of phi, এটাকে আমরা grade phi বলবো। তাইলে আমরা এই যে ডেল্টাটা লিখলাম আর এই phi, তো phi-টা কি, phi-টা কিন্তু x এর উপর ডিপেন্ড করে না, করে না? এই যে দেখো প্রথমে তো ডিফাইন করা আছে let phi depends on x, y, z, অর্থাৎ এই phi কে কিন্তু x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা যাবে, phi কে কিন্তু y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা যাবে, phi কে কিন্তু z এর রেসপেক্টে অলসো ডিফারেন্সিয়েট করা যাবে। এই যে এখানে লিখছি ডেল্টা phi বাই ডেল্টা xi, ডেল্টা phi বাই ডেল্টা yj প্লাস ডেল্টা jy ডেল্টা k ডেল্টা zk না, এইভাবে আমরা এটা লিখতে পারি। এখন মনে করো তোমরা যদি এই যে এখানে ফাইটা ডিফাইন করা আছে না x মাইনাস y স্কয়ার প্লাস y কিউব, এইটা যদি তুমি এইখানে বসাইতা না তাইলে শুধু প্রথমে হয়তো কি এটা যদি ডিফারেন্সিয়েট করতা x এর রেসপেক্টে তাহলে কি হইতো, শুধু কিন্তু 1 হইতো না, আবার কি হতো এই যে y স্কয়ার তাহলে 2xy হইতো না এই জায়গাটা। জি স্যার। তারপরে কি হতো 3z স্কয়ার, তার মানে এটা হচ্ছে i মাইনাস 2yj প্লাস 3z স্কয়ার k না। তখন যদি আমরা এটা করতাম তাহলে কিন্তু এইটা হবে, ঠিক আছে? আমার নাতি বুঝছো আমার সাথে তোমাদের ক্লাসে জয়েন করতে চায়, আমি তুমি চলে যাও, আমি ক্লাস নিচ্ছি। আচ্ছা এখন আসো আমাদের সেকেন্ড কি, এখানে হলো ডাইভারজেন্স। তো ডাইভারজেন্সের প্রথমে আমরা বলছি কি লেট ভি, তো ভিটা কিন্তু একটা ভেক্টর ফিল্ড।
বলতে আর কি বড় হতো না আর কি বড় হতে হবে कितरो मैं तो कहाँ से आया कितरो मैं तो कहाँ पर ले आया আচ্ছা এখানে দেখো লেট বি বিটাকে ডিফাইন করা আছে b1i plus b2j plus b3k be defined and differentiable at each point x y z in a certain region of space মানে একই জিনিস আর কি হ্যাঁ বাট এটা কিন্তু ভেক্টর আর আগেরটা কিন্তু ছিল ওইটা তোমার স্কেলার তারপর যে দেন the divergence of b written as ডেল্টা ডট বি এই ডটটা কিন্তু তোমার ওই যে তোমার ভেক্টর স্কেলার প্রোডাক্টের ডট হ্যাঁ ডাইভারজেন্স মানে আরে ডাইভারজেন্স অফ বি কে লেখা যায় ডেল্টা ডট বি আর এর ভাবে সংক্ষেপে লেখা যায় ডিআইবি আর এখানে ডট মানে এই ডটটা কিন্তু আমাদের বেসিক্যালি ওই যে ডাইভারজেন্স এরিয়া আর কি যেমন ধরো এখানে লিখলো না divergence of B এরকম ভাবে এটা কিন্তু লেখা হয়েছে is defined by তাহলে আমরা এখানে অপারেটরটা লিখলাম আর এই যে এখানে কিন্তু দেখো ডটটা কিন্তু নাই এটা কিন্তু একটা ডট দিতে হবে তোমাদের ডট তারপর হচ্ছে b1i plus b2j plus b3k এখন যদি আমরা এই যে কে এটা যদি ডট প্রোডাক্টে নেই তাহলে i ডট i যে জায়গাটা এটাই শুধু থাকবে আর বাকিগুলো কিন্তু জিরো হয়ে যাবে আবার যে ডট যে যে জায়গাটা সেটাই শুধু থাকবে আর বাকিগুলো জিরো হয়ে যাবে তারপর হচ্ছে k ডট k এটাই শুধু থাকবে আর বাকিগুলো জিরো হয়ে যাবে তাহলে এখানে আমরা যদি নাকি এই যে ডেল বাই ডেল এক্স i ডট i কারণ যেহেতু আমাদের এই যে বিটা ডিপেন্ডস অন এক্স ওয়াই জেড তাইলে এই b1 b2 b3 এইগুলোও কিন্তু এক্স ওয়াই জেড এর উপর কিন্তু ডিপেন্ড করে তাইলে এইখানে আমরা শুধু লিখব হলো b1 বাই bx ডেল b1 বাই ডেল bx আর এখানে ওই যে তোমার i ডট এই i এটা কিন্তু 1 আর i ডট যে 0 i ডট কে 0 তাইলে আমরা বাকিগুলা লিখলাম না একইভাবে যে ডট যে যে জায়গাটা সেটাই হবে ডেল b2 বাই ডেল y আবার কে ডট কে যে জায়গাটা সেই জায়গাটাই শুধু আমরা লিখব ডেল b3 বাই ডেল x ডেল z এই জিনিসটা কি তোমরা বুঝতে পারছো যে কিভাবে লেখা হয়েছে জি স্যার আচ্ছা ওকে এখন আসো লাস্টে ডেফিনিশনটা সেটা হচ্ছে কার্ল আচ্ছা এই কার্লটা হলো আমাদের আগের ডেফিনেশনে এই পর্যন্তটাকে সেম জিনিসই লেখা আছে বিটা হচ্ছে কি এটা একটা ডিফাইন্ড এন্ড ডিফারেন্সিয়েটেবল দেন দ্য কার্ল অর রোটেশন এই কার্লটাকে অনেক সময় এটা রোটেশন বলে অফ বি রিটেন অ্যাজ ডেল্টা ক্রস বি এটা হচ্ছে আমাদের ভেক্টর প্রোডাক্ট আর এটাকে আমরা লিখতে পারি যে কার্ল বিও আমরা লিখতে পারি এখানে দেখো একটা ওই যে একটা মিস্টেক আছে CURN ই না কিন্তু ই থাকবে না আর কি তারপরে কি রোড বি এটাকে রোটেশন এটাও বলতে পারি আমরা is defined by delta cross b এইটা কি আমরা বলবো কার্ল বি তাহলে আমরা প্রথমে অপারেটরটা লিখলাম তারপরে দেখো ক্রস এই বিটা লিখলাম তো আমরা কিন্তু এ ক্রস বি এর একটা ফর্মুলা কিন্তু আমরা শিখছিলাম মনে আছে এই যে a1 a2 a3
B1 B2 B3 মনে আছে? কি বলে অভিজ্ঞতা জমি কি বলে জি স্যার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ijk আর এইটার ijk এর কোএফিসিয়েন্ট গুলো del by del x del by del y del by del a আর এখানে ijk এর কোএফিসিয়েন্ট B1 B2 B3 ঠিক আছে? বড় কত কি আয় না তোর বড় তারপর তো কিছু না, তারপরে যাচ্ছে যে ijk এর যদি আমরা ডিটারমিনেন্টটা বাংলানোর পরে এখানে আমরা জাস্ট সাইজ করে রাখলাম আর কিছুই না। আচ্ছা এখন এই যে তিনটা ডেফিনিশন আমরা দিলাম, হ্যাঁ, প্রথম ডেফিনিশনটা দেখো আমরা কি বলছি গ্রেড 5। গ্রেড 5 এটা কিন্তু হলো একটা ভেক্টর কোয়ান্টিটি, ঠিক না? এই দেখো এটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। তারপরে আসো ডাইভারজেন্স অফ বি, এটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি। আবার কার্ল অফ বি, দিস ইজ অলসো ভেক্টর কোয়ান্টিটি। তার মানে আমরা এখান থেকে আমরা জানবো একটা জিনিস যে গ্রেডটা হচ্ছে ভেক্টর, ডাইভারজেন্সটা হচ্ছে স্কেলার আর কার্লটা হচ্ছে ভেক্টর। এই দাঁড়াও দেখি একটু চাটা খাওয়াই কিনা। জি স্যার, একটু চাটা খেয়ে আসুন। চাকে নে। তা বোধ পাওয়া যাবে না, বুঝছো? মানে নাতি নাতন নিয়ে ব্যস্ত সবাই। আছো সবাই না গেছে বাবা? স্যার আছি। আচ্ছা আচ্ছা, এই যে এইটার তিনটা ফিজিক্যাল মিনিং আছে, এই ফিজিক্যাল মিনিং গুলো তোমরা একটু মুখস্থ করে নিও, এটা আমি পড়াইতে পারবো না। আচ্ছা এখন আমরা কিছু প্রবলেম তোমাদের দেখাই দিই, কারণ তোমাদের সামনে খুব কম সময় বোধ কম। এই যে দেখো এখানে টোটাল 12টা ফর্মুলা আছে, এই 12টা ফর্মুলা তোমাদের করতে হবে। তাই একটা আমি দেখাই, ধরো কয়েকটা দেখাবো। আচ্ছা এইটা না দেখাই, 2 নাম্বারটা দেখাই। এটা কিন্তু তুমি এই যে ডাইভারজেন্স অফ a প্লাস বি, আর এখানে এ আর বি গুলো হচ্ছে ভেক্টর, আর আমাদের কি বলে ডেল্টাটা তোমরা জানো। তো এটা হচ্ছে ডাইভারজেন্স অফ এ প্লাস বি, এটা সমান সমান আমরা লিখতে পারি ডাইভারজেন্স অফ এ প্লাস ডাইভারজেন্স অফ বি। তো এটা আমরা প্রমাণ করতে গেলে প্রথমে যেটা হচ্ছে এ একটা ভেক্টর, এটা আমরা ডিফাইন করে নিলাম।
বি একটা ভেক্টর, এটাকে আমরা ডিফাইন করে নিলাম। তারপরে এ প্লাস বিটাকে এটা আমরা রেজাল্টেন্টটা বের করে নিলাম, এ প্লাস বি মানে হচ্ছে a1 প্লাস b1 i প্লাস a2 প্লাস b2 j প্লাস a3 প্লাস b3 k। এটা আমরা প্রথমে বের করে নিলাম। তারপরে আসো এইখানে ডেল্টা ডট এ প্লাস বি, তাহলে ডেল্টা হচ্ছে তোমার এইটা, আর এ প্লাস বি আগের পৃষ্ঠায় বাইর করে রাখছো, লিখলা এইটা। লিখার পরে এখানে কিন্তু একটা ডট আছে, এখানে ডটটা কিন্তু দেখা যায় না, এটা ডট দিয়ে দিতে হবে। তাহলে কি করতে হবে, প্রথমে এই যে এক্স এর আই এর যে জায়গাটা এইটাই শুধু আমরা লিখবো, বুঝে আমরা কিছুক্ষণ আগে যেটা লিখছিলাম ডাইভারজেন্স করতে না, তাহলে ডেল্টা বাই ডেল্টা এক্স ইনটু a1 প্লাস b1, আর ওই যে আই ডট আই এটা কিন্তু হলো 1, আর বাকিগুলো তো 0, তাহলে তো ওইগুলো লেখার দরকার আছে? জি না স্যার। ওকে, তারপরে জে ডট জে যে জায়গাটা আছে সেটাই আমরা লিখছি ডেল বাই ডেল ওয়াই a2 প্লাস b2, তারপরে যে ডেল বাই ডেল জেড a3 প্লাস b3। এইখান থেকে আমরা করলাম কি দেখো, ডেল a1 বাই ডেল এক্স ডেল a2 বাই ডেল ওয়াই প্লাস ডেল a3 বাই ডেল জেড। এটা আমরা একটা পোর্শন লিখলাম, আর একটা পোর্শন লিখলাম ডেল b1 বাই ডেল এক্স প্লাস ডেল b2 বাই ডেল ওয়াই প্লাস ডেল b3 বাই ডেল এক্স। জাস্ট এটাকে আলাদা করে লিখলাম, মানে এর একটা কম্পোনেন্ট লিখলাম, বি এর একটা কম্পোনেন্ট লিখলাম। এখন দেখো তোমাদের আমি এ ডট বি এটা কিন্তু আমি পড়াইছিলাম, বলছিলাম ওই যে টাস্ক দিয়েছিলাম, এটাকে আমরা লিখতে পারি a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3, মনে আছে? জি স্যার। তার মানে কি a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3, এটাকে সিম্পলি আমরা লিখতে পারি a ডট বি, না? পারি না? কি বুঝতেছ না? জি স্যার। এ ডট বিটাকে আমরা লিখতে পারি a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 or a1 a2 না b1 প্লাস a2 b2 প্লাস a3 b3, এটাকে আমরা লিখতে পারি হলো a ডট বি। তাইলে দেখো আমরা যদি এইটাকে a1 b1 a2 b2 a3 b3 এইভাবে যদি চিন্তা করি, তাইলে কিন্তু আমরা a1টা লিখলাম এইটা, মানে এটা লিখলাম এইটা, ডট এটাকে লিখলাম বি, না? এই দুইটাকে যদি তুমি ডট প্রোডাক্ট করো তাহলে কিন্তু আলটিমেটলি আমরা পাবো হলো এইটুকুই, না? পাবো না? জি স্যার। একইভাবে আমরা এই পোর্শনটাকে এই দুইটা ইয়াতে ডট প্রোডাক্ট আমরা লিখতে পারি। এইটা কি, এটা অপারেটর না? এটাকে লিখতে পারি ডেল্টা ডট, এটা কি ডিফাইন করছিলাম? কি ডিফাইন করছি? তোমাদের ক্লাসে না মেয়ে আছে, মেয়েগুলা কই? এটা ফাঁকিবাজ নাকি? 110 জন, তো 10 জনের মধ্যে আমি কয়জন? 2 জন, 108 জন। মেয়েরা নাই? কথা বলে না তো, পাক করে নাকি অনলাইনে গিয়া? হ্যাঁ, রান্না বান্না করতেছে মনে হয় স্যার। সেটাই তো বোঝা যাচ্ছে। নাম বলা দু একটা, দাওয়াত দিলে তো তার পাশে নিয়ে আসছে। মানে একটু দিলে খুললে পরে সবাই
দাওয়াত দাওয়াত দিবি তো বাজার করে পাঠাইছ? তার জন্যও তো কথা বলতে হবে স্যার, সেটাও তো বলতেছে না, চুপ করে আছে দেখেন। আরে এইটা বলে কি, মেয়ে মানুষ তো বলে না, মেয়ে মানুষ আগে মানে ডাক্তার এনে দিয়ে আসবা কেমন আছে নাম তো কেউ দেখে সব গেস্ট হয়ে গেছে। স্যার ডাক দেন 45 48 60 69। তুমি ওই মফর থেকে রাখছি, ব্যাপারটা কি? স্যার ওই আমার বন্ধু আমার এই আইডি গুলো কালকে চেক করতেছিল। ও তোমার বন্ধুটা কেডা? নাম বললে তো আর চাকরি থাকবে না স্যার। চাকরি যাবে তো। 45 কি জানি নাম, কই 45 জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আলোচনা কই গেছিলা? স্যার বুঝতেছি তো স্যার। ও আচ্ছা, তুমি আসো না? জি স্যার। ওকে, এখন তুমি বলো এই যে লাইনটা আমরা বলছিলাম, এখানে আমরা বলছিলাম এ ডট বি এর ফর্মুলা ইউজ করছি, এটা কি বুঝছো কিনা যে এইটা থেকে এটা লেখা যায়? জি স্যার বুঝছি স্যার। ওকে, বুঝে যদি থাকো তাইলে তো যারা বুঝবে না পরবর্তী টাইমে তোমার কাছে যদি জানতে চায় তুমি বুঝাই দিবা, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি ডেল্টা, আর এই ডটটা আছে আর এটাকে লিখবো এ, আর এটাকে লিখবো ডেল্টা, আর এই ডট আছে এখানে লিখবো বি। এটাই আমাদের সেটা প্রমাণটা, ঠিক আছে? এখন এইগুলা দেখা দেখা তোমরা করবা। এটা খুব সহজ, কিছু বড় সড়ো আছে একটু বুদ্ধি খাটাই করে ফেলবা। হ্যাঁ, আচ্ছা দেখি কি অবস্থা। এই আসো, এগুলো কিন্তু সবগুলা দেখবা তোমরা। এই যে দেখো এগুলো কতগুলা পার্টিকুলার প্রবলেম আছে। এই পার্টিকুলার প্রবলেম গুলোর মধ্যে যেমন ধরো এক্সাম্পল 1, প্রথমে বলছে যে ই ফাই, এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। ফাই যেটা দেখবা এটা মনে করবে স্কেলার, আর ভেক্টর বললে এ বি বা কি বলে বি সি, এইগুলো হচ্ছে তোমার ভেক্টর কোয়ান্টিটি আমরা লিখি এখানে। আর ফাই যদি দেখি তাহলে ফাই শুড বি স্কেলার। এই ফাই এর একটা ভ্যালু দেওয়া আছে, ফাইন গ্রেড ফাই। গ্রেড ফাই, গ্রেডের তো তোমরা জানো, এই ডেফিনেশনটা জানো যে আই ডেল্টা বাই ডেল্টা এক্স প্লাস জে ডেল্টা বাই ডেল্টা ওয়াই প্লাস কে ডেল্টা বাই ডেল্টা জেড। আর ওই ফাই তো তোমার এখানে দেওয়াই আছে। তাহলে এইটাকে জাস্ট হচ্ছে প্রথম আমরা যেটা করবো এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। তো এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে এটা হবে তোমার 6xy, আর এইগুলো তো 0 হয়ে যাবে। এইটা এই যে 6xy আমাদের আছে। তারপরে আবার যে দিয়া যখন তো যে ওয়াই দিয়া যখন করবো তখন এখানে হবে 3x², এই যে লিখছে 3x²। আবার এখানে হবে কত 12y², আর যে তো কনস্ট্যান্ট যে। তারপরে কি আসবে কে, তাহলে কে ইনটু এটাকে আমরা জেড এর রেসপেক্ট করব, জেড এর রেসপেক্ট যেখানে যাচ্ছে এইটা হবে 2x জেড, এটা লিখছে 2x জেড। এখন এখানে আপনারা জাস্ট সিম্পলিফিকেশন করছে আই জে কে লিখে দিতে, তাহলে এইটি হচ্ছে আমাদের গ্রেড ফাই। আর এই নাম্বার 2 যেটা, এটা হচ্ছে জাস্ট বলছি যে এই গ্রেড ফাইটা এই পয়েন্টে বাইর করে। এটা হয়তো আরেকটা ইকুয়েশন দিচ্ছে যে ফাই ইজ ইকুয়াল টু দিস এন্ড দেন ফাইন্ড গ্রেড ফাই এট দ্য পয়েন্ট। তাইলে প্রথমে আমরা আগের নিয়মে প্রথমে গ্রেড ফাইটা বাইর করে নিই, বের করে নিয়ে ওই যে পয়েন্টটা আমরা ওইটাতে বসাই দিই আমরা এটা রেজাল্ট পাবো। এইটা এটা হচ্ছে এই যে প্রথমে ফাইটা বের করে নিয়েছে গ্রেড ফাই, দেন এট দ্য পয়েন্ট এটা তারপর বসাইছে, এইটা হচ্ছে আমাদের গ্রেড ফাই এট দ্যাট পয়েন্ট। তারপরে কি আছে এগুলা দেখবা, দেখি কোনটা করা যায়। এগুলো সব একই জিনিস, তোমরা করলেই পারবা। আচ্ছা এই যে এইটা দেখো ছোট্ট একটা প্রবলেম, এই দেখো শো দ্যাট গ্রেট অ্যাবসলিউট ভ্যালু অফ r হোল টু দি পাওয়ার n। অ্যাবসলিউট ভ্যালু r এটা যখন নিচে, তার মানে এটা কিন্তু আমাদের সিম্পল r, কিন্তু আর এর হোল টু দি পাওয়ার হচ্ছে r। আর কি বলছে is equal to n into absolute value of
r to the power n minus 2 into normal into r, এটা আমাদের দেখাতে হবে। আচ্ছা, এইখানে প্রথমে আমরা একটা জিনিস দেখি, এই যে আর আর কিন্তু আমরা জানি, আর জানি জি স্যার। কি বলতো, আরটা কি? স্যার আই জে কে এর যে সহগগুলো এগুলার আরটাকে হচ্ছে একটা পজিশন ভেক্টর, r is equal to xi plus yj plus zk। আর কিন্তু প্রথম চ্যাপ্টারে এটা ডিফাইন করা আছে। তাহলে এখানে i j k সাথে x y z কোএফিসিয়েন্ট থাকবে, এটা হচ্ছে r। তাহলে প্রথমে আমরা কি করছি, এই যে এইটা নিলাম, তো এই r এর মান কি আমরা জানি, xi plus yj plus zk। তখন এটার অ্যাবসলিউট ভ্যালু যদি নেই, তাহলে এটা রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার তার হোল টু দি পাওয়ার হচ্ছে n। এই nটা কিন্তু এইখানে না, বুঝছো, এই নিচে না, এটা কিন্তু এটা পাওয়ার দেওয়া, এটা পাওয়ার দিছে, কিন্তু এটা ইয়া বোঝা যায় না আর কি। ব্র্যাকেট অফ রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, তারপরে ব্র্যাকেট ক্লোজ, দেন ওইটা হচ্ছে পাওয়ার হচ্ছে n। এই যে এটা দেখো, পরবর্তী টাইমে এটা কিন্তু লেখছে যে n/2, রুট ওভার মানে হাফ, আর ওই n যেহেতু পাওয়ার আছে তাহলে n/2। তাহলে কি করলা, এই যে প্রথমে বললো x এর রেসপেক্টে, পরে বললো y এর রেসপেক্টে, তারপর হচ্ছে z এর রেসপেক্টে, এই যে এগুলো আলাদা করে নিছে আর কি। হ্যাঁ, আলাদা করে নিছে। এখন এই প্রথমটাকে যদি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, তাহলে কি হবে, n/2, তারপর হচ্ছে n/2 minus 1, তারপরে যে ভিতরে যা আছে এটাকে ডিফারেন্সিয়েট করে, তাহলে সেখানে x এর রেসপেক্টে করলে শুধু আসবে twice x। একইভাবে এটাকে যদি আমরা করি, এটা হবে জাস্ট twice y। আবার যদি z এর রেসপেক্টে করি, একই জিনিস থাকবে, বাট এখানে twice z। এখন এইগুলোর মধ্যে দেখো, এই যে এই 2 ক্যান্সেল, সবার সাথে এই 2 আছে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে না, ক্যান্সেল হয়ে গেলে আর n/2 এটা আর থাকলো না, শুধু n থাকলো। n কিন্তু কমন না, সব টার্মের সাথে কিন্তু n আছে না? জি স্যার আছে। আচ্ছা, ওকে। তারপরে দেখো প্রথম টার্মটার সাথে কি আছে, একটা x আছে না, n এর সাথে একটা x আছে, আর দ্বিতীয়টার সাথে কি আছে, n এর সাথে একটা y আছে, আর তৃতীয়টা কি, z এর সাথে একটা n আছে। এটাই এখানে ছিল n xi প্লাস n yj প্লাস n kz ইনটু, এখন এইটা কত, এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার হোল টু দি পাওয়ার n/2 minus 1। আচ্ছা, এখন nটা যদি আমরা বাইরে নিয়ে যাই, তাইলে লিখতে পারি যে nটা আমরা বাইরে নিলাম, আর এইটা লিখলাম xi প্লাস yj প্লাস zk, আর এইটা থাকলাম। এখন এইটাকে দেখো তো কি করা যায়, এইটাকে এই নিচের মতন করে লেখা যায় কিনা। দেখো তো উপরের লাইন থেকে, এটা অবশ্য একটু কমপ্লিকেটেড করে লিখছে, আরো ছোট করে অবশ্য করা যায়। আচ্ছা, ওকে, আমরা এইটাকে কিন্তু আর লিখতে পারি না, এই যে এটা। আচ্ছা, এইটা যদি আমরা এখানে সিম্পলিফিকেশন করি, তাহলে এটা কি হবে, n-2 ডিভাইডেড বাই 2 হবে না, n/2 minus 1 কে n-2 ডিভাইডেড বাই 2 লিখতে পারি না? জি স্যার, লেখা যায়। তাহলে এইটা আমরা এরকম লিখতে পারি, জাস্ট রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, আবার ব্র্যাকেট শেষ করে এর উপরে পাওয়ার আমরা কি দিতে পারি না, n-2।
দেখো রুট ওভার অফ যেটা n মাইনাস 2 ডিভাইডেড বাই 2 এই হাফের জন্য আমরা এইটাকে জাস্ট রুট ওভার দিলাম, ঠিক না? আর ওই রুট ওভারের উপরে আমরা লিখলাম n মাইনাস 2, লেখা যায়? কি বলো না কেন? জি স্যার। লেখা যায়। তাহলে যে ব্র্যাকেটের ভিতরে যেটা, ব্র্যাকেটের ভিতরে যে রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এটাকে আমরা অ্যাবসলিউট ভ্যালু অফ r লিখতে পারি না? লেখা যায় না? তাইলে আলটিমেটলি এইটার উপরে হইছে পাওয়ার n মাইনাস 2 আর ইনটু মানে নরমাল ইনটু r এটা আমাদের আছে। তাহলে আমরা রাইট সাইড তো পেয়ে গেলাম যে n ইনটু absolute value of r whole to the power n minus 2 into r, এটা তো আমরা বলতেই পারি না? স্যার হ্যাঁ হ্যাঁ বলো। স্যার শেষের লাইনের আগের লাইনটা স্যার বুঝে ভালো করে। আর কোনটা? এই যে এইটা, শেষের লাইনের আগের লাইনটা স্যার। এটা জি স্যার। এইটা দেখো কি করছে, এই যে n একটা আছে না সবার কমন, এই যে n নিয়ে নিল কমন, আর তারপর কি xi লিখলো xi, তারপর yj প্লাস zk এটা লিখছে। আর এইটা তো আমাদের এইটা, এখন বুঝছো? তো তারপরের লাইনটা, এরপরের লাইনটা কি, যে n তো লিখলাম আর লাস্টের xi প্লাস yj প্লাস zk এটাকে লিখলাম হলো r, এই যে r। হ্যাঁ, এখন এইটাই তো সমস্যা তোমার। জি স্যার। এই সমস্যাটা আমি এইভাবে না করে আমি বলতেছি কি, এই যে এইটার যদি সিম্পলিফিকেশন করো n বাই 2 মাইনাস 1, এটাকে লেখা যায় না n মাইনাস 2 ডিভাইডেড বাই 2? জি স্যার লেখা যাবে স্যার। লেখা যায়। তো তাইলে আলটিমেটলি কি n মাইনাস 2 ডিভাইডেড বাই 2, এইটাকে আমরা লিখতে পারি না x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এটাকে রুট ওভার দিতে পারি না? রুট ওভার দিয়ে এর পাওয়ার দিতে পারি না n মাইনাস 2? বুঝো নাই ব্যাপারটা? জি স্যার দেওয়া যাবে স্যার। দেওয়া যায় না? তো ওইটাই যদি রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার এটার সমান, তো সমান আমরা জানি যে অ্যাবসলিউট ভ্যালু অফ r, এটা জানি কি? স্যার জানি না? এইটাই আমরা ওই যে লাস্টে লিখলাম, এই যে দেখো r টু দি পাওয়ার n মাইনাস 2, আর এই আরটা আমরা এইটা মানে এই জায়গাটা তারা একটু অন্যভাবে করছে, আমরা সেটাতে গেলাম না। ঠিক আছে? জি স্যার। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। সপ্তাহে একটা ক্লাস, কেমনে কি করি এটা দেখবা। আচ্ছা একটা জিনিস 8 নাম্বার দেখো, find the angle between the surface তো এটা তো at the point, দুইটা সারফেস দেওয়া আছে, এইটার অ্যাঙ্গেল বাই করতে হবে এটা সার্টেন পয়েন্টে, যেই পয়েন্টটা অফকোর্স এটা কিন্তু ইয়া হয়, ইন্টারসেক্ট করতে হবে, ইন্টারসেক্ট না করলে তো আমি অ্যাঙ্গেল বাই করতে হবে। আচ্ছা তোমরা একটা জিনিস খেয়াল করো তো, যে কোন কার্ভের যে স্পর্শ আছে না, স্পর্শের ইংরেজি কি? ট্যানজেন্ট। জি স্যার। আচ্ছা
তুমি তুমি একটা কার্ভ যেমন ধরো খুব বেসিক থেকে নিয়ে আসি, তোমরা জিওমেট্রিতে পড়ছো না, y is equal to mx plus c পড়ছো? জি স্যার। এইটাকে যদি ডিফারেন্সিয়েট করো dy by dx তাহলে কি থাকে? শুধু m থাকবে স্যার। আচ্ছা এই mটা কি? ঢাল স্যার, tan থিটা। হ্যাঁ স্লোপ না? জি স্যার। স্লোপ স্লোপ কিসের উপর হয়? একটা কার্ভের উপরই তো একটা স্লোপ হয় না? জি। এখন আমরা একটা কাজ করি, তাইলে আমরা এই স্লোপটা মানে কি বলে এটা এম তো আরে দেখ এটা একটা মানে একটা কার্ভের উপরে যে কোনো একটা কার্ভের তুমি যদি ডিফারেন্সিয়েট করো, মানে কার্ভের কোনো একটা কার্ভ যদি, তাইলে কিন্তু ট্যানজেন্টটা পাও, স্পর্শক পাও। কিন্তু তার মানে ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করলেই কিন্তু এই জিনিসটা পেয়ে যাও, তো না? তো এখন এই কার্ভটাকে তুমি এইখানে একটা কার্ভ নাম দিছ, এই যে দেখো y1, এটা একটা কার্ভ নাম দিছ, আর এইটাকে একটা আরেকটা নাম দিছ phi2। এখন এখানে বলছে কি, নাও the normal is the first curve and this is এই যে the normal, এটা একটা নরমাল বাই করবে, যেটা স্পর্শক আর কি, যেটা এই কার্ভের উপরে একটা বাই করা, তাহলে এটাকে যদি ফার্স্ট টাইম ডেরিভেটিভস করতে পারো, আর এই ডেল্টাটা কিন্তু ফার্স্ট টাইম ডেরিভেটিভস, এটা এক্স এর রেসপেক্টে একটা ওয়াই আর একটা জেড না? তো আমাদের এই যে সারফেসটা দেওয়া আছে, সারফেসটা কিন্তু 3 ডাইমেনশনাল কেস। তো এই 3 ডাইমেনশনাল কেস আমরা যদি ডেল্টা দিয়ে যদি এটাকে ডিফারেন্সিয়েট করতে পারি, যদি গ্রেডটা বাইর করে নিতে পারি, তাহলে ওইটি হয়ে যাবে একটা নরমাল। আচ্ছা এটা আর বলছে যে এই পয়েন্টে, একটা পয়েন্টে আবার বলছে কি যে সেকেন্ড কার্ভ, এটাকে আবার তোমার বলছে কি যে এইটাকেও তুমি গ্রেড বাই করছো এট দ্যাট পয়েন্ট, তাহলে কিন্তু পয়েন্ট কিন্তু এক জায়গায়, দুইটা সারফেসের তুমি কিন্তু কি নরমাল বাই করছো, তাহলে নরমালের মিটিং পয়েন্টটা কোনটা? যেটা হচ্ছে 2 - 1 2, ঠিক আছে না? ওইটা হচ্ছে মিটিং পয়েন্ট। এখন এটা কিন্তু দুইটা সারফেসেরই কিন্তু নরমাল এই জায়গায় কিন্তু মিট করছে, তো এই জায়গায় কোন জায়গায় মিট করছে? ওইটা যেহেতু একটা পয়েন্টে মিট করছে, ওইটা সারফেসেরও ওই এটাই কিন্তু ইন্টারসেক্ট পয়েন্ট। তো এখন ইন্টারসেক্ট পয়েন্ট, আর আমরা যেহেতু দুইটা নরমাল পাইছি, কারণ এই নরমালটাকে বলি আমরা থিটা, এইটাই হবে আমাদের অ্যাঙ্গেল, এই থিটাটাই আমাদের বাইর করতে হবে। তো এখন কি বলছে, এই যে দেখো লেখছে লেট থিটা বি দা রিকোয়ার্ড অ্যাঙ্গেল, দেন আমরা অ্যাঙ্গেল কিভাবে বের করি? a dot b is equal to ab cos theta, আর ওইখান থেকে কি লিখি? cos theta is equal to cos inverse a dot b divided by ab, মনে আছে? জি স্যার। phi1 ডেল্টা phi1 টাকে আমরা a মনে করি, ডেল্টা phi2 টাকে b মনে করি, তাইলে এটার আমাদের বেসিক্যালি অ্যাঙ্গেল হবে থিটা, যেহেতু ধরছি থিটা ইজ ইকুয়াল টু cos inverse delta phi1 dot delta phi2 divided by absolute value of delta phi1 তারপরে absolute value of delta phi2, হ্যাঁ? তাইলে তো আমাদের অ্যাঙ্গেল বেরিয়ে। এখন তো এইখানে তো তাই করছি, তো সব বাইর টাইর করে নিয়ে তারপরে দেওয়া এই যে কি করছে, এই যে cos theta is equal to 15 কোনটা বাইর করছে? এই যে এই দুইটারে করে বোধহয়, এই যে এইটা ডট এইটা, আমার তো মানে এইটাই 15 হচ্ছে নাকি, বুঝতে পারছি না তো। এটা আর এটা করলে কত হয়? 4 4 16 মাইনাস প্লাস 4, এই 4, তারপর 4 into 1 minus 4, that is it is 16। কি হলো ঘটনাটা? বলে কি? না না না, এইটা আমাদের লেফট সাইড, এই যে জাস্ট a ডট b এর ফর্মুলা লিখছে,
এই যে অ্যাবসলিউট ভ্যালু অফ ওই অ্যাবসলিউট ভ্যালু অফ বি, তারপরে এই যে cos থিটা। তাহলে এই লেফট হ্যান্ড সাইডে করলো, আর এই আর ওটা 16 হবে স্যার। না 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 16 না 16, এইটা পরে ঠিক করে লিখছে স্যার, পরের লাইন ঠিক করে লিখছে। না না এটা হচ্ছে ওই যে ইয়া এ বি আছে না, এটা তোমার অ্যাবসলিউট ভ্যালু নিচ্ছে। স্যার এটা 16 হবে স্যার, লেফট যেটা 15 লেখা। না লেফট হ্যান্ড সাইডটা 16 না, দাঁড়া এই যে এইটা কত 4 4 16 16 দুগুণে 32, আর এটা তো ইয়া হয়ে গেল এই যে 36, এই যে এইটা লিখছে 36। আবার এইটা ওই যে রাইট সাইডে নিয়ে অ্যাবসলিউট তোমার এ ডট বি এর ডেফিনিশনটা এইটা না, এ ডট বি ইজ ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ এ অ্যাবসলিউট ভ্যালু অফ বি cos থিটা। এইটাই তোমার এটা হচ্ছে এ মানে কি, এখানে আছে 4i - 2j + 4k, এইটারই অ্যাবসলিউট ভ্যালু নিচ্ছে। আবার হচ্ছে বি, এইটারই অ্যাবসলিউট ভ্যালু নিচ্ছে। এটা হচ্ছে 21 আর এটা হচ্ছে 36। এখন এই লেফট সাইড দেখো, লেফট সাইডে কি করছে, এটা এটা বাদ দিবে 16, এটা 15 মতন দেখা যায়, বেসিক্যালি এটা হচ্ছে 16, এই যে 16 আছে জি স্যার এটাই 16 হবে। এই যে 21। এখন এটাকে সিম্পলিফিকেশন করে এটা যে 6 হয়, 6 এর সাথে এই যে 16 কাটছে 8, আর এই যে 3 বানাইছে। হ্যাঁ এইটা তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। এটা কিন্তু প্র্যাকটিস করবা। আমার এই ক্লাসে বুঝছো আমার কিছু প্রিয় ছাত্র থাকার কথা, মানে আমি আমার প্রিয় ছাত্র জানো তো কারা? যারা কথা বলেছে। হ্যাঁ স্যার আপনি আমাদের মনের কথা বোঝেন স্যার। আমার প্রিয় ছাত্র হচ্ছে কোনটা জানো? সবাই আমার প্রিয়, তার মধ্যে ধরো একটু স্পেশাল প্রিয় সেইগুলো হচ্ছে যেগুলো একটু দুষ্ট প্রকৃতির আছে না, ব্রেন ভালো, পরে কম, এরা পড়লে অনেক ভালো করতে যায়। ওরা যদি পড়তো ক্লাসের ফার্স্ট সেকেন্ড তোমরা যারা হইতে পারতো না, ওরা পরে কম। স্যার আলামিন মল্লিক। না সেইটা আমি তো ধরো ক্লাসে থাকলে আমি রাইট করে ফেলতে পারতাম। স্যার পরে কম রেজাল্ট ভালো, কাকুর স্টুডেন্ট। হ্যাঁ কি বলছো? স্যার পরে কম রেজাল্ট ভালো, কাকুর স্টুডেন্ট। না না না, পরেও কম, রেজাল্ট তো মাঝামাঝি, ভালো রেজাল্ট না, রেজাল্ট মাঝামাঝি। কারণ ভালো রেজাল্ট করতে পড়তে হবে, কম করে ভালো রেজাল্ট হবে না। তবে ওরা যদি খুব মানে কি বলে স্টুডিয়াস হইতো, তাহলে ওরা খুব ভালো করতো আর কি। আমি চাইছিলাম ওইগুলাই ইউনিভার্সিটি শিক্ষক, কিন্তু এখন আমরা আমাদের মতন কতগুলো ব্যাককল কতগুলো টেবিল চার তারা বুঝে না, এটা না বুঝে দিনের ডাক, না বুঝে কিছুর ডাক, এটা দিয়ে কোনো কাম হয় না। ইউনিভার্সিটিতে উন্নতি হয় না, নিজের উন্নতি হয়। স্যার সব মেয়েদের রোল নাম্বার আর মুখ আছে।